এবার যাতে সুস্থ মতো ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি। ইসলামিক দৃষ্টি থেকে যদি দেশ পরিচালনা করা হয় তাহলে দেশের সকল মানুষই অন্যায় থেকে দূরে চলে যাবে। এই নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন, যেখানে আমার দেশের মানুষের স্বার্থ আছে, এই জাতীয় সম্পর্কতে আমরা একমত থাকব। প্রিয় দর্শক, দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচনকে ঘিরে তরুণ তরুণীরা কি ভাবছে তা জানতে আমরা রয়েছি সংসদীয় আসন ভোলা 3-এ। এই আসনটি ভোলা, লালমোহন ও তজুমুদ্দিন উপজেলা নিয়ে গঠিত। প্রথম ভোটার হিসাবে জানার চেষ্টা করব তরুণ তরুণীদের মনোভাব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের কি প্রত্যাশা রয়েছে। যে আমি প্রথমবার ভোটার হতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দ লাগছে। আমার অনেক দিন থেকে আশা ছিল যে আমি একজন দেশের নাগরিক হিসেবে বিবেচিত হব, তো ফাইনালি আমি একজন নাগরিক হিসেবে বিবেচিত হয়েছি। তো আমি চাচ্ছি যে এবার যাতে সুস্থ মতো ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি এবং আমি খুবই প্রাউড ফিল করতে পারছি যে ভোটার হয়ে। তো আমরা দেখেছি এর আগের বার যে নির্বাচন সুস্থ মতো পরিচালিত হয় নাই। তো আমরা আশা করব যে এবার যাতে নির্বাচন সুস্থ মতো পরিচালিত হয় এবং আমরা সুস্থভাবে স্বাভাবিক নিয়ন্ত্রণে সবকিছু মেনে যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি। একজন এমপি বা সংসদ সদস্যের প্রথমত স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে, তার পাশাপাশি ইসলামিক দৃষ্টিতেও জ্ঞান থাকা উচিত। কারণ যদি ইসলামিক দৃষ্টিতে তিনি দেশ পরিচালনা করেন তাহলে দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে। তার মধ্যে আল্লাহ তাআলার ভয়ও থাকতে হবে। যদি তিনি বেআইনি কোনো কাজ করেন তাহলে তার মনে হয় যেন আল্লাহ তা দেখতেছে। যদি তিনি এই ভয় নিয়ে কোনো কাজ করেন তাহলে তিনি যে পরিচালনা করবেন দেশ, সেই পরিচালনায় দেশে শান্তি ও শৃঙ্খলা বয়ে আনবে। ইসলামিক দৃষ্টি থেকে যদি দেশ পরিচালনা করা হয় তাহলে দেশের সকল মানুষই অন্যায় থেকে দূরে চলে যাবে এবং সৎকর্মের দিকে এগিয়ে যাবে। আমরা দেখেছি বিগত বছর যেসব নির্বাচন হয়েছে, যে 17 বছর যাবত একটি দলই নির্বাচনকে বিভিন্ন রূপরেখা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এখন আমরা যাচ্ছি যে এবারে নির্বাচন কীরকম হবে। এবার যদি কোনো ব্যক্তিগত বা কোনো দলকে যদি কোনোভাবে সরকারি বা আমলাতন্ত্র যদি সাপোর্ট না করে, সুষ্ঠুভাবে একটি নির্বাচন হবে। কারণ এই নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন, আমাদের নির্বাচন, যে আমরা যে তরুণরা আমাদের ভোট দিয়ে আমরা যে বলতে পারি যে আমরা ভোট দিয়েছি, যে আমাদের ভোটটা সফলভাবে সুষ্ঠুভাবে দিয়েছি। আমাদের লালমোহন এবং তজুমুদ্দিনের যে এমপি হবে তার কাছে আমার একটা প্রত্যাশাই থাকবে যে শিক্ষা, স্বাস্থ্য এবং যে সকল সমস্যা আছে সেগুলো যেন আমাদের লালমোহনের মানুষের হয়ে সে সংসদে তুলে ধরে এবং আমাদের জনগণের মধ্যে এমপির যে তফাৎ, সেই তফাৎ ভেঙে যেন সে প্রতি মাসে জনগণের সমস্যাগুলো শোনার জন্য একটি জনতার দরবার তৈরি করে এবং আমাদের যে সকল সমস্যা আছে সে সকল সমস্যার সমাধানে সে কাজ করে। পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য হচ্ছে জাতীয় স্বার্থ সংরক্ষণ করা। আর একটি পররাষ্ট্রনীতি বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বৈদেশিক বা দেশের সাথে অন্য দেশের সুসম্পর্ক, সাম্প্রতিক সাংস্কৃতিক কিংবা সামরিক সুসম্পর্ক বজায় রাখা, এটা হচ্ছে পররাষ্ট্রনীতির অন্তর্ভুক্ত। আমরা আমাদের পররাষ্ট্রনীতির নতুন যে সরকারের কাছে আমাদের দাবি বা আমরা চাই সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি। আমরা জানি একটা দেশ অর্থনৈতিকভাবে যদি সমৃদ্ধি হয় তাহলে ওই দেশ পৃথিবীর মানচিত্রে নতুনভাবে জায়গা করে নিতে পারে। এটা হচ্ছে আমার 1 নম্বর দাবি। 2 নম্বর যেটি হচ্ছে স্বার্থভিত্তিক সম্পর্ক স্থাপন। আমরা পররাষ্ট্রনীতি হচ্ছে অন্য দেশের সাথে যে সম্পর্ক বৃদ্ধি করে, তৈরি করে, সেখানে আসলে আমার দেশের স্বার্থ আছে কিনা বা আমার দেশের মানুষের স্বার্থ আছে কিনা। যেখানে আমার দেশের মানুষের স্বার্থ আছে এই জাতীয় সম্পর্কতে আমরা একমত থাকবো বা এই জাতীয় স্বার্থগুলো আমরা লুপে নেওয়ার চেষ্টা করবো আর কি। তৃতীয় যেটি আমরা চাইবো সেটি হচ্ছে আঞ্চলিক স্বার্থ কিংবা আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে, প্রতিবেশী যে দেশ আছে, দেশের সাথে আমাদের সুসম্পর্কে বজায় রাখা। আমরা দেখেছি 24 গণঅভ্যুত্থানের পরবর্তী বা পূর্ববর্তী যে সরকার আমরা দেখেছি কোনো দেশের সাথে অনেক বেশি লিয়াজু মেনটেন করেছেন, অনেক ভালো সম্পর্ক করেছেন, আবার দেখা গিয়েছে কোনো দেশের সাথে একদম মোটেও সম্পর্ক ভালো করে নেয়। আমরা চাইবো আমাদের নতুন যে সরকার হবে, নির্বাচিত হবে, তারা যেন আমাদের প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্কে বজায় রাখে আর কি। চতুর্থ হচ্ছে আমাদের যে সকল বিদেশি ভাইয়েরা আছেন কিংবা আমাদের দেশের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, যারা দেশের বাইরে কাজ করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা অনেক সময় দেখি যে আমাদের দেশের বাইরে আমাদের নিরাপত্তা ওইভাবে নিশ্চিত করা যায় না বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তেমন কোনো বাণী কিংবা তেমন কোনো লেখা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা পাই না। আমরা চাই আমাদের আগামীতে যে নতুন সরকার হবে তারা যেন আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, প্রবাসী যারা আছেন কিংবা বিনদেশী, আমাদের দেশের মানুষ, দেশের নাগরিক,
বিদেশে থাকছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা। একটি দেশের মূল মেরুদণ্ড হচ্ছে বিচার ব্যবস্থা। যদি বিচার ব্যবস্থা সুস্থ না থাকে তাহলে আমজনতার দুর্দশা হয়ে থাকে। তো আপনারা জানেন 2024-এর আগ থেকে পূর্ববর্তী সময়ে যখন ফ্যাসিস্ট আমল ছিল তখন বিচার ব্যবস্থা ছিল খুবই দুর্দশার অবস্থা, যেখানে সঠিক বিচার পেত না। যাদের পাওয়ার থাকতো তারা তাদের সর্বোচ্চ পাওয়ার খাটিয়ে তাদের মতো আইন জারি করতো এবং তাদের মতো বিচার ব্যবস্থা পালন করতো। তো এখন 2024-এ গণ অভ্যুত্থানের পরে আমরা সুন্দর একটি রাষ্ট্র পেয়েছি। এই রাষ্ট্রের জনগণ এখন স্বাধীনভাবে বসবাস করতে পারছে এবং তাদের মৌলিক চাহিদাগুলো মিটাতে পারছে। তো সেই জায়গা থেকে একটি দেশের যদি বিচার ব্যবস্থা পূর্ববর্তী আমলের মতো হয় তাহলে খুবই ভয়াবহ হবে। আমরা নতুন যে সরকার গঠন হবে তাদের প্রতি একটাই প্রত্যাশা রাখছি, তরুণ সমাজ তারা যেন সঠিক বিচার ব্যবস্থা করে, আমজনতা থেকে সাধারণ মানুষ শুরু করে সকল প্রকার মানুষ যেন সুষ্ঠু বিচার পায়, যার মাধ্যমে বাংলাদেশটা পূর্ববর্তী আমল থেকে পরবর্তীতে সুন্দরভাবে রূপান্তরিত হবে। এবং আমাদের নতুন সরকারের কাছে একটাই প্রত্যাশা থাকবে, বিচারে যেন অনিয়ম না করা হয়, দুর্নীতি না করা হয় এবং ঘুষ থেকে তার যেন বিরত থাকে। আমরা বর্তমান যে সরকার গভর্নমেন্ট এই 24 জুলাই আন্দোলনের আহত কিংবা নিহতদের রক্ত এবং শরীরের উপর বসা, তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ এবং আহত যারা হয়েছে তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা, একই সাথে আহতদের পরিবারের আহত এবং নিহতদের পরিবারের খোঁজখবর এই সরকারের যথাযথভাবে মূল্যায়ন করা উচিত। এবং একই সাথে আমি মনে করি যারা এই আন্দোলনে এদেরকে আহত করেছে, নিহত করেছে, যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় এনে তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করা। আমি মনে করি এই সরকারের উচিত ছিল যে এই গভর্নমেন্টে বসার প্রথমেই 24-এ যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের যেই দোষীরা রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে চিহ্নিত করে তাদের বিচার নিশ্চিত করা। যদিও সরকার এখনো এই কাজে ব্যর্থ, আমি মনে করি সম্পূর্ণভাবে দায়ীদের বিচার নিশ্চিত করতে পারেনি। তবে আমি আশা করি এই সরকার নির্বাচনের আগে অন্তত এই 24-এ যারাই দায়ী, 24 জুলাই আন্দোলনে যারাই দোষী দায়ী তাদের বিচার নিশ্চিত করবে। প্রথমে আমি বলতে চাই, আমি যেহেতু একজন নতুন ভোটার, এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ হয়েছে আমার, সেই হিসেবে আমি অবশ্যই আমার নিজের ভোটটি নিজে দিব। এবং যোগ্য নেতৃত্ব যেই নেতা, যেমন প্রার্থী অনেকেই আছেন, সবচেয়ে বেশি যার জনপ্রিয়তা এবং যিনি জনকল্যাণমূলক কাজ করেন সমাজে, ওনাকে আমি নিজের ভোটটি দিব ইনশাল্লাহ। আমরা দেখতে পেয়েছি বিগত বছরগুলোতে, আমরা অনেকের মুখে শুনেছি, অনেক সময় টিভি টেলিভিশনে দেখেছি যে মানুষ নিজের ইচ্ছামতো ভোটটি দিতে পারেনি। কোনো একটি চক্র বা কোনো একটি দল, বিশেষ দল নিজেদের দলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বারবার জিতে যেত। এই ক্ষেত্রে জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। কিন্তু এবার যারা তরুণ প্রজন্ম আছে তারা একটু ব্যতিক্রম, জেন, তো জেনজি যারা আছে তারা অবশ্যই আমি মনে করি কারো কথায় প্রভাবিত না হয়ে নিজের ভোটটি নিজে অবশ্যই দিবে এবং যোগ্যতা সম্পন্ন একজন নেতাকেই দিবেন যিনি জনবান্ধব এবং সমাজবান্ধব কাজের সাথে নিয়োজিত আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আমরা ওনার কাছে আমাদের যে প্রত্যাশাটা ছিল, ছাত্র জনতার যে প্রত্যাশা ছিল, এবং প্রায় 2000 ছাত্র জনতা শহীদ হয়েছে, তাদের পরিবারের মানে সব মিলিয়ে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল, আসলে তিনি আমাদের এই প্রত্যাশাটা তেমন একটা তিনি বাস্তবায়ন করতে পারেননি। ঠিক আছে, আমরা তার যদি একটা সফলতা বলি, একটা সফলতার ভিতরে এটাই দেখতে পাই যে তিনি হচ্ছে একজন আন্তর্জাতিক পরিমণ্ডলের মানুষ। সেই হিসেবে তার বিভিন্ন বড় বড় দেশের সাথে বা বিভিন্ন বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে তার একটা সম্পর্ক আছে। সেই দিক থেকে তিনি হচ্ছে কূটনৈতিক দিক থেকে বাংলাদেশকে একটা স্ট্রং পজিশনে নিয়ে গেছেন। এটাই আমরা দেখি। যদি দেখেছে অন্য একটা দেশে 5 আগস্ট পরবর্তী এমন সিচুয়েশন হতো, তাহলে দেখেছে ওই দেশটা অনেক সমস্যায় পড়ে যেত। কিন্তু আমরা হয়তো ডক্টর ইউনূসের এই সফলতার কারণে বা তার এই স্ট্রং নেতৃত্বের কারণে আমরা সেই সমস্যায় জর্জরিত হইনি, যে আমরা তার কাছে যেই জিনিসটা প্রত্যাশা করেছিলাম তিনি সেটা তেমনভাবে বাস্তবায়ন করতে পারেননি। যদি আন্তর্জাতিকভাবে বলি তাহলে তিনি কিছুটা সফল, বাট দেশি ভিতরগতভাবে তিনি তেমন একটা সফলতা তার আমি দেখি না। আমি যদি লালমোহন তজিমুদ্দিন থেকে এমপি নির্বাচিত হইতাম তাহলে আমি সর্বপ্রথম যে কাজটি করতাম, আমার এই লালমোহন এবং তজিমুদ্দিনের অবকাঠামোগত যে উন্নয়ন আছে, এই উন্নয়নের আগে আমি আমাদের এই লালমোহন এবং তজিমুদ্দিনের যেই মানুষের মৌলিক 5টি চাহিদা রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। আমাদের লালমোহন এবং তজিমুদ্দিনে প্রায় 6 লক্ষ মানুষ বসবাস করে। এখানে আমাদের স্বাস্থ্য খাতের অবস্থা খুবই নাজেহাল
এবং পর্যাপ্ত চিকিৎসা আমরা এখানে পাই না। তো আমি যদি এমপি হইতাম তাহলে আমি সর্বপ্রথম আমাদের এই চিকিৎসাটা মানুষকে ইনশিওর করতাম, অর্থাৎ আমাদের যে মৌলিক 5টি অধিকার আছে এই মৌলিক অধিকারগুলো আমি আগে ইনশিওর করতাম। তার পাশাপাশি আমি লালমোহন এবং তজিমউদ্দিনে এমন কিছু উন্নয়নমূলক কাজ করতাম, যেমন বেড়িবাঁধ সংস্কার থেকে শুরু করে, যাতে এই লালমোহন এবং তজিমউদ্দিনকে শুধুমাত্র বাংলাদেশি নয় সারা বিশ্ব যাতে চিনতে পারে এরকম কিছু কাজ করতাম উন্নয়নমূলক। এবং হচ্ছে পাশাপাশি যেই মানে এমপি এবং জনতার মাঝে যে একটি ফারাক থাকে, যে বিভিন্ন দরজা পেরিয়ে তারপরে তাদের কাছে যাওয়া লাগে, আমি এটা সরাসরি উন্মুক্ত করে দিতাম। অর্থাৎ জনতার আমার ভিতরে কোনো পার্থক্য থাকতো না। যেমন মসজিদে আমরা যদি একই কাতারে মানুষ দাঁড়ায়, যেমন দুইজন পাশাপাশি দাঁড়ায় যে কে এমপি কে মন্ত্রী দেখার বিষয় হয় না, আমিও যদি এমপি নির্বাচিত হই তাহলে আমি আর জনতার ভিতরে কোনো পার্থক্য থাকবে না, আমি একজন সাধারণ মানুষ হিসেবেই জীবনযাপন করব। দর্শক, এতক্ষণ শুনছিলেন লালমোহন ও তজিমউদ্দিন উপজেলা নিয়ে গঠিত ভোলা 3 আসনের তরুণ তরুণীদের ভাবনা। তাদের এই মনোভাব আগামী রাষ্ট্র গঠনে সহায়ক হবে, এমনটাই প্রত্যাশা। ইসরাফিল নাঈম, এনটিভি অনলাইন, ভোলা।